দেবীপক্ষ শুরু হয়েছে, কিন্তু দেবীদের কোথাও সুরক্ষা নেই এমন কিন্তু চিত্র বারবার দেখা যাচ্ছে। এবং একের পর এক তিলোত্তমার ঘটনার পরে একের পর এক ঘটনা ঘটে চলেছে। কি বলবেন একজন সাধারণ নাগরিক হিসাবে? কি দেখুন, সাধারণ নাগরিক হিসেবে প্রথমে এই কথাটাই বলবো যে তিলোত্তমাও একজন ভীষণ সাধারণ নাগরিকই ছিল। এবার তিলোত্তমার বাড়িও আমার বাড়ির থেকে মাত্র 4.5 মিনিটের ডিস্টেন্সে। তিলোত্তমাকে পার্সোনালি দেখেছি, হয়তো কখনো সেভাবে সামনে গিয়ে কথা বলা হয়নি, বাট দেখেছি। তো যাই হোক, সে জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলতে পারি, আমরা মেয়েরা কোনোভাবেই সেফ তো একেবারেই নই। এবং যারা সবচেয়ে হাস্যকর এই রাজ্যে দাঁড়িয়ে, সেটা হচ্ছে যারা আমরা আন্দোলন করছি, আমাদেরকে এই আন্দোলনের ভিতরে ঢুকেও ভয় দেখানো হচ্ছে যে আন্দোলন করতে দেখলে কিন্তু তিলোত্তমা হয়ে যাবে, আরেকটা আরজিকর তৈরি করে দেবো। সো দিস ইজ দ্য ভার্সন। তো এই জায়গায় দাঁড়িয়ে কোথায় আমরা সেফ? রাজ্যের মুখ্যমন্ত্রী তো তিনি বলছেন যে উৎসবে ফিরতে। আজ তো চতুর্থী, আগামীকাল পঞ্চমী। আপনারা কি উৎসবে ফিরবেন? ফিরতে মন চাইছে? দেখুন, যেদিন থেকে মাননীয়া বলেছেন যে উৎসবে ফিরে যান, 1 মাস তো হয়ে গেল বিচারের, তো এবার আপনারা উৎসবে ফিরে যান। তো সেদিন থেকেই ওনার কথাটাকে আমরা, যেহেতু মাননীয়া মুখ্যমন্ত্রী, তো ওনার শব্দটাকে বিশেষ করে আমরা একটা অন্যভাবে চয়ন করেছি। সেটা হচ্ছে, উনি বলেছিলেন উৎসব, মানে রস্য খণ্ডক্ত দন্তস্ব আর ব। আমরা উৎসবে ফিরেছি তালেবস্য দিয়ে, কারণ মৃতের শবদেহের উপর দাঁড়িয়ে যারা উৎসব করতে পারে তারা শকুন, এবং আমরা এখনো আমাদের সোজা শিরদাঁড়াটা বিক্রি করিনি, তাই জন্য আমরা উৎসবে ফিরতে পারিনি। দেখুন, যারা ফিরে গেছেন তাদের শিরদাঁড়া নেই বা তারা বিক্রি করে দিয়েছেন, কিন্তু আমরা তো আর আমরা এখনো বিক্রি করতে পারিনি, তাই জন্য আমরা উৎসবে ফিরতে পারিনি। আমার আরেকটা প্রশ্ন রাখবো যে রাজ্যের পক্ষ থেকে মূলত কুণাল ঘোষ এবং আরো অন্যান্য শীর্ষ নেতৃত্ব পক্ষ থেকে বারবার এই জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি, একদিকে যেমন হুঁশিয়ারি এবং এমনটাও বলেছেন যে জ্যোতি বসুর সময় পিটিয়ে তুলে দেওয়া হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রদান তিনি প্রচণ্ড মানব দরদী এবং তিনি গণতন্ত্রকে স্বীকৃতি দেন, তাই তিনি এটাকে করছেন না। দেখুন, দুটো ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, আপনি কার কথাটাতে মান্যতা দিচ্ছেন। আপনি আমাকে যার কথাটা নিয়ে প্রশ্নটা করলেন, কুণাল ঘোষ, ওনাকে তো আমরা মানুষ বলেই মনে করি না, ওনার বক্তব্যকে তো আমরা ধরিই না, ওনার বক্তব্যকে আমরা ধরি না, আমরা দেবাংশুর বক্তব্যকে ধরি না, এদের বক্তব্য আমরা ধরি না। কারণ দেখুন, একটা ব্যাপার আছে, এই যে আমরা তো বলি ছাত্রছাত্রীরা কার আদলে তৈরি হয়, শিক্ষক যেভাবে শেখায় সেভাবেই তৈরি হয়। তো ওনারা তো মমতা ব্যানার্জির দীক্ষায় দীক্ষিত, তো ওনারা এর থেকে আর ভালো কথা কিভাবে বলবে? এটাই তো স্বাভাবিক। আর জ্যোতি বসুর সঙ্গে উনি মমতা ব্যানার্জির তুলনা করছেন মমতাময়ী বলে, ধরে নিন, ঠিক আছে ধরে নিলাম, আরে 35 বছরে কিছু হয়নি বা 35 বছরে অত্যাচার হয়েছে, তাই জন্যই তো আমরা মমতাময়ী মাকে এনেছিলাম। তো মমতাময়ী মা কি দেখালেন? যে স্প্ল্যানেডের আজকে এই জায়গায় MBBS করা ডক্টররা ধর্ণা মঞ্চে, অনশন মঞ্চে বসে রয়েছেন আর উনি ডান্ডিয়া খেলছেন। এটা মমতাময়ী মায়ের নিদর্শন? যদি এটা মমতাময়ী মায়ের নিদর্শন হয়, তাহলে আমার নিজেকে মেয়ে বলতে ভীষণ লজ্জা করছে। আই এম সো সরি। শাসক দলের পক্ষ থেকে কুণাল ঘোষ, বা মূলত কুণাল ঘোষের কথাই বলবো, যে তিনি বলা মানে শাসক দল বলা, নাটক করছে জুনিয়র ডাক্তার। নাটকটা উনি তাহলে উনি একদিনেই অনশন মঞ্চে এসে এই 45 ঘন্টা এইভাবে এসে অনশন মঞ্চে অনশনটা করতে পারবে তো? কারণ ওনাদের তো অনশন ব্র্যান্ড ট্যাগটা থাকে সামনে, পিছনে তো অনেক কিছু চলে, আমরা তো সাধারণ জনগণ, আমরা অনেক কিছুই জানি। ওনার সেটুকু ক্ষমতাও আছে, এই অনশনটা কারণ নাটক করছে মেনে নিলাম, কিন্তু এই নাটকের পরিস্থিতিটা আসলো কি কারণে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কুণাল ঘোষ এত কথা বলছেন, কারণ যদি বলেও থাকি, উনি জেল খাটা আসামি, সেটা তো বাদ ছেড়ে দিলাম, উনি তো নিজেই একটা মঞ্চসভা থেকে বলেছেন যে দেখুন, দল ঠিক করুক, দল ভুল করুক, মার্কেটিং করাটা আমাদের কাজ, আমাদেরকে মার্কেটিং করেই যেতে হবে। এটা তো ওনারই কথা, আপনি বলুন, এটা তো আমরা শুনেছি, এটা তো মিডিয়াতে উনিই বলেছেন। তাহলে তো উনি, তার মানে উনি তো ভুলটাকেই মার্কেটিং করবে, এটাই খুব স্বাভাবিক। উনি তো মার্কেটিংই করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি ঠিকই বলেছেন। কিন্তু ডাক্তাররা যদি নাটক করতো, এই তো চারিদিকে পুজোর মরশুম শাসক দলের কথায়, তাহলে এই ডাক্তারদের দিকে কেউ কেন তাকাচ্ছে না? আজকে বলুন না, আজকে যখন একটা মুমূর্ষু রোগী রাত 2টোয় অসুস্থ হয়ে পড়ে, আপনি কোথায় ছুটে যান? আপনি তো এই ভগবানদের কাছেই ছুটে যান। আপনার
ওনার জীবন তো এই ভগবানরাই বাঁচায়, তাহলে সেই ভগবানরা আজকে রাস্তায় কেন? তাহলে আপনি কোন ভগবানের পুজো করছেন? এই ভগবানদের ছেড়ে, যারা জীবন দেয় তাদেরকে ছেড়ে কোন ভগবানের পুজো হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। এখনো পর্যন্ত রাজ্যে ছোট ছোট ঘটনা বলে একটা দাগিয়ে দেওয়ার প্রবল চেষ্টা, ছোট ছোট ঘটনা হলে তা নিয়ে আন্দোলন হয় বা অনেক কিছু হয়, অন্য রাজ্যের কথা মনে থাকে না। প্রথম কথা হচ্ছে, আজকে যবে থেকে উনি চেয়ারে এসছেন, প্রথম পার্কশিট দিয়ে তাহলে শুরু করি। পার্কশিটকেও উনি তাই বলেছিলেন, যে মেয়েটি আজকে কম বয়সে, যেই মেয়েটি আজকে ঠিক আছে মেনে নিলাম ওনার একজনের চরিত্র খারাপ ছিল, একজনের বয়ফ্রেন্ড ছিল, একজন প্রেগনেন্ট ছিল, ওনার তো বিভিন্ন ধরনের স্টেটমেন্ট, হ্যাঁ উনি প্রত্যেকটা ধর্ষণের পরে একটা করে এরকম স্টেটমেন্ট দেন, এর এটা ছিল তার সেটা ছিল তাই জন্য ধর্ষণ হয়েছে। আমাকে বলুন তো, তাহলে ধর্ষণ করার আগে কি ধর্ষণকারীরা ব্যাকগ্রাউন্ড চেক করে নাকি? মানে যে তার কটা বয়ফ্রেন্ড সেই দেখে ধর্ষণ করে? তাহলে এই যে তিলোত্তমা, তার সাথে এটা কেন হলো? সে তো একটা মানে নিতান্তই ভদ্র ভালো ডাক্তার একটা মেয়ে, আর উনি অনশন নিয়ে উনি কথা বলছেন। উনি তো অনশনটাকে মানে উনার তো রক্তে রক্তে অনশন, উনি তো হ্যাঁ আপনিই বললেন যে উনি তো অনশন থেকে উঠেছেন, 26 দিনের অনশন থেকে উঠেছেন। আর ওনার অনশনের জন্য আপনি যদি ভালো করে মানে রিকল করে দেখেন, বুদ্ধদেব ভট্টাচার্য ওনারই অনশন দেখেই জায়গা ছেড়ে দিয়েছিলেন ওনাকে, সেখানে উনি এই অনশন মানতে পারছেন না, ওনার কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে। তাহলে তো আমার এখন মনে হচ্ছে উনিও বাড়াবাড়ি করেছিলেন। উনি তো তার মানে অনশন দিয়ে যেটা এনেছিলেন, মানে অনশন দিয়ে যেভাবে পরিবর্তন উনি চেয়েছেন, উনি তো আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে, তাই জন্যই তো আমরা আজকে রাস্তায় নেমেছি, কারণ আমরাও তো ওনাকে নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। শাসক দল থেকে বারবার একটা বলার চেষ্টা চলছে যে সামনের স্টেজে অনশন চলছে, স্টেজের পেছনের অন্ধকার অংশেরও দৃশ্যমান করে তোলা হোক, অন্ধকারে কি হচ্ছে সেটাও দেখা হোক। দৃশ্যমান করে তুলুক না উনি, আমাদের কিচ্ছু যায় আসবে না। শুনুন, যারা ডাক্তার তারা 96 ঘন্টা ডিউটি করেন, ওনার কথা মতনই করেন, ওনাদের যদি করতে হয় ওনারা 96 ঘন্টা ডিউটি করেন এবং রোগীর প্রাণ বাঁচান। এখানে যারা অনশনে বসে আছেন, উনি যদি একবার এসে দেখেন তাহলে উনি বুঝতে পারবেন। আর আপনি আজকে অনশন মঞ্চ নিয়ে কথা বলছেন, আপনার 21শে জুলাইয়ের মঞ্চে কি হয়, শহীদ দিবসের মঞ্চের পিছনে কি হয় আমরা সবাই জানি। ডিম ভাত, আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি, মদের ফোয়ারা, আমরা সব জানি, আমরা সব জানি, তাও আমরা মেনে নিয়ে এই রাজ্যেই বেঁচে আছি। আপনি এসে দেখুন তো, এখানে যদি এরকম একটা চিত্র আপনি দেখতে পান, ঠিক আছে আমি মেনে নিলাম এই অনশন তাহলে বন্ধ হয়ে যাবে। আপনি আসুন, এসে একটা এরকম চিত্র ফুটিয়ে তুলুন, পিছনের কেন, পিছনের, সামনের, ডানার দিকের, বাদিকে সব অন্ধকার চিত্র ওনার চোখের সামনে ফুটিয়ে তুলুন। উনি তো লাইভ স্ট্রিমিং করতে চাইনি, লাইভ স্ট্রিমিং করা হোক এখান থেকে, উনি কিছু খুঁজে বের করুন, আমরা মেনে নেব। মাননীয়া তো উৎসবে ফিরতে বলেছেন, অবশ্যই সবাই উৎসবে ফিরবে, দেবী পক্ষে পুজো হবে, পুজোর নিয়ম মেনে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যে জয়নগরে ঘটনাটা ঘটলো, 9 বছরের মেয়েটি ধর্ষণ হলো, আমরা তো সবাই আন্দোলন করছিলাম, সে তো আন্দোলনের কিছুই বোঝে না, সে তো প্রতিবাদ করেনি, সে তো চেয়েছিল দুর্গাপুজোর উৎসবেই ফিরতে, দুর্গাপুজো নিয়ে সে এক্সাইটেড ছিল, তাহলে তার সাথে কেন এই ঘটনাটা ঘটলো? সে কেন ধর্ষিত হলো, সে কেন খুন হলো ধর্ষণ হওয়ার পর? কেন এই ঘটনাটা ঘটলো? তার তো কোনো দোষ ছিল না, সে তো আন্দোলনের কিছু বোঝে না, সে তো এত বড় প্রতিবাদ, এত বড় প্রোটেস্ট, এত কিছু চলছে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, সে তো তার কিছুই বুঝছিল না, সে তো নতুন জামা, নতুন জুতো এইসবের আনন্দেই ছিল যে না দুর্গাপুজো হচ্ছে, সে আনন্দ করবে। তাহলে তার সাথে কেন এই ঘটনাটা তার ঘটলো? মাও আক্ষেপ প্রকাশ করেছে, হ্যাঁ, একদম। একটা ইচ্ছা প্রকাশ করেছে। অবশ্যই অবশ্যই, সে তো বাচ্চা, সে তো তার তো কোনো জ্ঞান হয়নি, সে তো একটা মাটি দিয়ে তৈরি, সদ্য সে তৈরি হচ্ছিল, বড় হচ্ছিল, তাহলে তাকে কেন উৎসবে ফিরতে দেওয়া হলো না? যদি সত্যি মাননীয় উৎসবে ফিরতে বলেন আমাদের সবাইকে, জয়নগরের কথা বলছেন? একদম জয়নগরের কথা বলছি। এখানে কোথাও কি মনে হয় যে রাজ্যের প্রশাসনের প্রধান গাফিলতির কারণে এমন তো কোনো ভূমিকাই নেই, প্রশাসনের তো কোনো ভূমিকাই নেই, প্রশাসনের তো কোনো ভূমিকাই নেই, কোনো ভূমিকাই নেই প্রশাসনের। প্রশাসন পুরো হাতে চুরি করে বসে রয়েছে, উপরে মাননীয়া যেমন তাদের হুমকি দিচ্ছে, যেমন তাদের নির্দেশ দিচ্ছে, ওনারা তেমন কাজ করছে, ওনাদের নিজেদের সিদ্ধান্তটা ওনারা বিক্রি করে, চাকরির ক্ষেত্রে বিক্রি করে বসে রয়েছে। কিন্তু আমার তাদের কাছেও একটাই প্রশ্ন, চাকরিটা কতদিন? চাকরিটা তো বেশি দিন নয়, রিটায়ারমেন্ট একদিন করতে হবে, কিন্তু তাদের ছেলে মেয়েদের তারা কি করে করছেন? তাদের ছেলে মেয়েদেরও কি তারা শিরদাঁড়াহীনভাবে, মেরুদণ্ডহীনভাবে এইভাবে বিক্রি করে দিয়ে করছেন? তাদের ছেলেমেয়েরা যদি তাদেরকে কোনোদিন প্রশ্ন চিহ্নের মুখে ফেলে যে বাবা তুমি কি করেছিলে পুলিশ হয়ে, বা মা তুমি কি করেছিলে পুলিশ হয়ে, তুমি
কেন সেদিন প্রতিবাদে ছিলেন না? তখন উত্তরটা দিতে পারবেন তো তারা? কারণ বলা যায় না, কারণ আমি একটা প্রাইভেট স্কুলের টিচার, আমাদের কাছ থেকেই হয়তো তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে শিক্ষিত হচ্ছে, তাদের মেরুদণ্ডটা হয়তো আমাদের মতনই তৈরি হচ্ছে। তারা যদি আজকে প্রশ্ন করেন নিজেদের বাবা মাকে, যদি তাদের সিদ্ধান্তটা সেরকম সোজা করে প্রশ্ন করেন, সোজা হয়ে যায় ইন বাই চান্স, তাহলে কি সেই প্রশ্নের উত্তর তাদের বাবা মা হিসেবে তারা দিতে পারবেন? তখন উর্দি তো ছেড়ে যাবে, রিটায়ার তো হয়ে যাবে, বা তাদের ভবিষ্যতের জন্য ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে চাকরিটা দিতে পারবেন তো? এগুলো হচ্ছে তখন কেন এই দ্বিচারিতার কথা উঠছে না, দুর্নীতির কথা উঠছে না? তখন তো স্থানীয় কাউন্সিলর, স্থানীয় এমএলএদের পকেট ভর্তি না করতে পারলে ফ্ল্যাটের পারমিশন পাওয়া যাচ্ছে না, প্রমোটিং গুলো করা যাচ্ছে না, পুজোর মানে যখন আমরা পুজো করছি কোনো জায়গায় সেখানেও তাদের পকেট ভরছে। সিন্ডিকেট, তাহলে সিন্ডিকেট গুলো কেন আসছে? আমি বাড়ির সামনে আমি একটা গাড়ি রাখবো, তার জন্য টাকা দিতে হচ্ছে আমার পাড়ার লোককে বা স্থানীয় কমিশনারকে, কেন? তাহলে সেখানে তো দুর্নীতি বা দ্বিচারিতার কথা আসছে না, সেখানে তো টাকার গল্প আসছে না। তাহলে কেন এখানে ডাক্তাররা তো টাকা খরচ করে পড়াশোনা করেছে, তাহলে তারা প্রাইভেটে প্র্যাকটিস করবে কি সরকারি জায়গায় প্র্যাকটিস করবে, সেটা নিশ্চয়ই মাননীয় ঠিক করে দেবেন না। না না, এখানে প্রশ্নটা আরো বড় হচ্ছে যে শাসক দল থেকে বলা হচ্ছে, তৃণমূলের কথা বলেছে যে প্রাইভেট হসপিটালে যে বড় বড় বিল বানিয়ে দেওয়া হয় সেদিকেও দেখা হোক, সেই দুর্নীতিগুলো যে করা হয়। এক্স্যাক্টলি, আমি সেই পয়েন্টটা আরেকবার বলছি, প্রাইভেট হসপিটালগুলোর সাথেও কিন্তু এই এমএলএ এমপিরা যুক্ত রয়েছেন। কারণ যাদের প্রাইভেট হসপিটাল তাদের আপনি একটুখানি বাইট নিয়ে দেখবেন, তারাও বলবে, একটু হয়তো তারা প্রকাশ্যে বলবে না, তাদের ব্যবসার খাতিরে হয়তো প্রকাশ্যে বলবে না, তাদেরও কিন্তু এমএলএ এমপিদের পেট ভরতে হয়, তাদের কারণেই কিন্তু প্রাইভেট হসপিটালটা একটা লম্বা বিল বাড়ানো হচ্ছে। এক প্রকার সাধারণ মানুষের পেটে লাথি মেরে সেই একজনই ইনকাম করছে শাসক দল। আরেকটা কথা সেটা হচ্ছে, যেটা নাকি শাসক দল বলতে চাইছিল যে পুজোর সময় আপনারা হকারদের ফুচকাওয়ালা বেলুনওয়ালা সবার মুখে হাসি ফোটানোর জন্য রাস্তা আটকাবেন না, জমায়েত করবেন না। আজকে যে কটা মেলা হয়, শ্যামবাজার থেকে পানিহাটি, খড়দা, ব্যারাকপুর, সব জায়গায়, পলতা, শ্যামনগর, সব জায়গায় যে কটা মেলা হয়, বড় বড় মেলা ডিসেম্বর মাসে, সেই সব মেলাগুলোতে একটা ফুচকাওয়ালাকে গুলে আপনি গিয়ে জিজ্ঞেস করে আসবেন তো পার ডে সেখানে ফুচকা স্টলটা দিতে স্থানীয় এমএলএ বা এমপিকে তার কত টাকা দিতে হয়, সেই টাকাটা তারা পার ডে ইনকাম করে কিনা, তারপরে শাসককে বড় বড় কথা